মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের আদেশ থেকে খালাস পাইছেন জামাতে ইসলামের সাবেক নেতা এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ। ট্রাইব্যুনাল গঠনের পর মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় এই প্রথম কেউ পুনর্বিবেচনার আবেদনের প্রেক্ষিতে আপিলে খালাস পাইলেন। এইটা একটা ঐতিহাসিক রায়। শুনতেছি বাম সেকুলার মহলে আর্তনাদ শুরু হয়েছে, ইউনূসের সরকার নাকি রাজাকারের পাহারাদার। রায় বাতিল করলো আদালত। রাজাকারের যদি পাহারাদারি হয় তাহলে সেটা আদালত হবে, প্রফেসর ইউনূসের সরকার কেন? আদালত কি সরকারের পাঠ? প্রফেসর ইউনূসের সরকার তো রায় বইলা দেয় না। এখন রায় বাতিল কইরা বর্তমান আপিল বিভাগ খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অতীতের বিচারে আন্তর্জাতিক আইনের মানদণ্ড অনুসরণ করা হয়। যে সমস্ত তথ্য প্রমাণ এই মামলায় ছিল তা অতীতের আপিল বিভাগে সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। দুইটা জিনিস বলছে এবং ফাইনালি মতামত দিছে, যেটা পর্যবেক্ষণে বলছে যে এ মামলায় অতীতের রায়ে গ্রস মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে, অর্থাৎ বিচারের নামে ব্যাপক অবিচার হয়েছে। আদালতে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছিল সেগুলোর পর্যালোচনা ছাড়াই ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল। তো আপিল বিভাগ বলছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা ট্রাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। আমি এই অবিচার নিয়ে আমার ইউটিউবের শুরুতে এই ভিডিওটা করেছিলাম, দেখতে পারেন। এইটা শুধু সাক্ষ্য প্রমাণের বিষয় না, অবিচারটা কোন জায়গায় সেটা নিয়ে বিস্তারিত আলাপ করতেছি। কিন্তু আপনাদের জানানোর জন্য বলি যে এমন সাক্ষ্য আনা হয়েছিল এই মামলায়, আজহার ভাইয়ের মামলায়, যে সাক্ষীরা আদালতে এসে বলছেন যে কেউ 3 কিলোমিটার দূর থেকে আজহার ভাইকে দেখছেন, কেউ দেখছেন 6 কিলোমিটার দূর থেকে। একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি? ছেলেমেয়ের নাম বলতে পারে না, স্ত্রীর নাম বলতে পারে না, কিন্তু এটিএম আজহারুল ইসলামের নাম ঠিকই বলতে পারে। কি চমৎকার! এই যে কথিত যুদ্ধাপরাধের বিচার, এর নামে কেন সেটা একটা ঐতিহাসিক অবিচার ছিল, আসেন সেটা এখন বুঝে দেখি। এই যুদ্ধাপরাধের বিচারের প্রস্তুতি শুরু হয়েছিল শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালে ক্ষমতা আসার পর। কেন হাসিনা এই বিচারটা করতে গেল, এইটা গুরুত্বপূর্ণ, এইটা একটু বুঝতে হবে। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের রাজনীতির নির্ধারক। বিএনপি ওইখানে 41.40% ভোট পাইছিল আর 193টা আসন পাইছিল। আওয়ামী লীগ পাইছিল একটু কম বিএনপির চেয়ে, খুব বেশি কম না, কিন্তু 40.02% ভোট। এটা সে পাশের দুইটা উপর নিচ করে লিখে দেন। আর আসন পাইছিল কত? 62টা। জাতীয় পার্টি পাইছিল 7.22% ভোট, 14টা আসন পাইছিল। আর জামাত পাইছিল 4.28% ভোট, 17টা আসন পাইছিল। বিএনপি জামাত মোট পায় 210টা আসন। আপনারা খেয়াল করলে দেখবেন যে ভোট যে পরিমাণে পাইছে, যে পার্সেন্টেজে পাইছে বিএনপি জামাত, তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি। কেন? কারণ বিএনপি আর জামাতের ভোট একসাথে হয়েছে। বিএনপির সিটে সে জামাতের ভোট পাইছে, জামাতের সিটে সে বিএনপির ভোট পাইছে। তো আপনি খেয়াল করলে দেখেন যে আওয়ামী লীগ আর বিএনপির ভোটের তফাৎ কিন্তু বেশি না, 1.5%-ও কম। এইখানেই আসল ঘটনা। কি সেই ঘটনা? বিএনপি আর জামাত যদি একসাথে থাকে তাইলে আওয়ামী লীগের কোনো চান্স নেই, জিন্দেগিতে সে ক্ষমতায় আসতে পারবে না। তার ক্ষমতায় আসার জন্য দুইটা জিনিসের দরকার: জামাত আর বিএনপির ভোট ভাগ করিয়া দেওয়া আর জাতীয় পার্টিকে কাছে টানা। এইটাই আসলে ইন্ডিয়ান প্ল্যান। বিএনপি জামাত সারুক, এটা বাঙ্গ প্রগতিশীলদের একটা দাবি না দীর্ঘদিন থেকে? 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ তাই করল। এখন দ্বিতীয় কাজ হইতেছে জামাতকে ধ্বংস করে দেওয়া। কি করলো 2008 সালের নির্বাচনে? জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করলো, বিএনপি আর জামাত আলাদা আলাদা নির্বাচন করলো। এখন দ্বিতীয় কাজ হচ্ছে জামাতকে ধ্বংস করে দেওয়া, মূলত তার শীর্ষ নেতাদের মাইরা ফেলা, তাদের নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানগুলো হয় ধ্বংস করে দেওয়া অথবা দখল নিয়ে দেওয়া। এইভাবে ইসলামী ব্যাংক গেল, তাই না? আর বিএনপির মধ্যে খুবই হার্ডকোর যারা ন্যাশনালিস্ট, এদেরকেও মেরে ফেলা, যেন তারা কখনোই জামাত আর বিএনপির মধ্যে ঐক্য নিয়ে দলের মধ্যে ওকালতি করতে না পারে। এভাবেই সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হইল। এবার বুঝতে পারতেছেন তো কেন, কাকে, কিভাবে এই মামলায় ঢোকানো হয়েছে এবং ফাঁসি দেওয়া হয়েছে। এই কাজটা করার জন্য সে বাইসা নিল ওয়ার অন টেররের বয়ান। সেটা কি?
বুশ আর ব্লেয়ার মিলে তখন সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ করতেছে, মানে ইসলাম কোপাইতেছে সারা দুনিয়ায়। হাসিনা যে বলল এই যে জামাত, এই হচ্ছে সেই ইসলামী জঙ্গি যারা 1971 সাল থেকে এই অঞ্চলে সন্ত্রাসবাদ চালায় যাইতেছে। ইনু এটা ভুলভাল হিন্দিতে সাক্ষাৎকার দিছিল, আপনারা সেটা শুনলে বুঝতে পারবেন কোন ন্যারেটিভ হাসিনা ইনু এরা তৈরি করছিল জামাতের বিরুদ্ধে। শুনেন। 71 सन का मुक्तियुद्ध में पाकिस्तान हमका विरुद्ध था एवं पाकिस्तान हमका साथ लड़ाई किया था। उस टाइम से जमात इस्लामी एक आतंकवादी संगठन था जो मानुष को, आदमी को मार दिया, नारी को मार दिया। वो संगठन पाकिस्तान बैक करता है एवं वो संगठन का जो आदमी मारा था उसका लिए विचार कर रहा है, फांसी भी हो गया। ये संगठन का साथ पाकिस्तानी का एवं पाकिस्तानी गोयंदा संस्था ISI का गंभीर ताल्लुक है। ये रिसेंटली पाकिस्तानी कूटनीतिक जो है, डिप्लोमेट जो है, वो बांग्लादेश में धरा पड़ा। बांग्लादेशी ऑर्गेनाइजेशन आतंकवादी संगठन के साथ वो लोग ताल्लुक रखता था, इसलिए बांग्लादेश से उसको निकाल दिया गया है। सो हम लोग सोचता है कि पाकिस्तानी इंटेलिजेंस नेटवर्क ISI का एक हाथ रहता है। এইটা অস্বীকার করার উপায় নাই যে জামাত অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছে। শুধু দাঁড়াইলে অসুবিধা ছিল না, চাইনিজ বামেরাও অখণ্ড পাকিস্তানের পক্ষে দাঁড়াইছিল। কিন্তু জামাত দুইটা গুরুতর রাজনৈতিক ভুল করে, পলিটিক্যাল মিস্টেক। এক, 1971 25শে মার্চ গণহত্যার প্রতিবাদ করে নাই। গণহত্যা একটা জাতির জীবনে একটা অতি গুরুত্বপূর্ণ এবং বেদনাবহ অধ্যায়। এইখানে আপনাকে মজলুমের পক্ষ নিতেই হবে।